প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আরপর উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য আমি পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ থেকে নিয়ে এসেছি শব্দ তরঙ্গ ও এর বৈশিষ্ট্য, শব্দের প্রতিধ্বনি ও এর ব্যবহার। এই পাঠগুলো আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুতই বই, খাতা এবং কলম নিয়ে আমার সামনে বসে যাও। আজকের পাঠটা তোমাদের জন্য অত্যন্ত উপযোগী। এই পাঠ থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখব, যেটা আমাদের ভবিষ্যতে প্রয়োজন লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আজ আমাদের রয়েছে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ কী জিনিস, আগে সে বিষয়ে আমাদের একটু জানতে হবে। আমরা জানি শব্দ এক প্রকার শক্তি, এবং এই শক্তিটা সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, জড় মাধ্যমের প্রয়োজন হয়। তো এই শক্তিটা সঞ্চালিত হয় হলো শব্দ তরঙ্গের মাধ্যমে। আমরা জানি তরঙ্গের মাধ্যমে শব্দ সৃষ্টি হয়। যদি কোনো বস্তু কম্পমান হয়, তাহলে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাই শব্দ। তো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানের শব্দ তরঙ্গের মাধ্যমে পৌঁছে আমাদের কানে আসে, তখন আমরা সেই শব্দটাকে শুনতে পাই। তাহলে যে মাধ্যমে যেভাবে শব্দ আমাদের কানে এসে পৌঁছায় তা নিয়ে আজকে শুরুতে আমাদের আলোচনা। দেখো, আমি একটা বিষয় তোমাদের এখানে দেখাই। এটা একটা হাতল, ইউ আকৃতির একটা যন্ত্র, যেটাকে বলা হয় শব্দ সৃষ্টিকারী যন্ত্র। তাকে আমরা ইংরেজিতে বলি টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক। এখন এই যন্ত্রটাকে আমি যদি এই পাশ থেকে কোনো ধাতব বস্তু দ্বারা আঘাত করি, তাহলে এটা কাঁপতে থাকবে। তো এর একটা অক্ষ এদিকে আসবে, এটাও এদিকে আসবে, আবার ওদিকে যাবে। ঠিক কেমন দেখায় সেটা আমি দেখি। যদি এদিকে আঘাত করি, তাহলে এটা কেঁপে কেঁপে এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। আবার যখন ফেরত আসবে, তখন কেঁপে কেঁপে এদিকে আসবে এবং এদিকে আসবে। তুমি হাতলটা ধরে আছো, তাহলে দেখো এই টিউনিং ফর্কের মূল যে বাহুটা, সেটা একবার সরে গেল, আবার ফেরত আসলো। তাহলে এই যে কম্পন যাওয়া আসা, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। মাধ্যমের কণাগুলোকে সে যাওয়ার সময় ধাক্কা দিয়ে দেয়, এক জায়গায় হয়ে গেলে সংকোচন, আবার ফেরত আসলে ফাঁকা হয়ে যায় প্রসারণ। গত ক্লাসে তোমাদের আমি দেখিয়েছিলাম শব্দ তরঙ্গ। তো এই তরঙ্গ দুই প্রকার ছিল, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। এবং আমি তোমাদের বলেছিলাম পুকুরে ঢিল ছুড়লে সেটা যে তরঙ্গ সৃষ্টি করতে করতে যায়, এটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। এবং শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সে কী করে? সংকোচন প্রসারণের মাধ্যমে সামনে এগিয়ে যায়। আমি যদি এর সামনে জাস্ট মনে করি যে বায়ুকণাগুলো এরকম আছে, তাহলে যারা যখন একে ধাক্কা দিয়ে এই বাহুটা একে এর কণাকে ধাক্কা দেবে, বায়ুকণাকে, তখন সে পাশের কণাকে ধাক্কা দেবে। এইভাবে ধাক্কা দিলে ঘন সৃষ্টি হবে। আবার যখন এটা ফেরত আসবে, তখন এগুলো ফাঁকা হয়ে যাবে। আবার যখন যাবে, তখন ঘন হয়ে যাবে। তো এরকম ঘন পাতলা, ঘন পাতলা, অর্থাৎ এইটুকুকে তুমি বলতে পারো সংকোচন, সংকোচন, আর এইটুকুকে তুমি বলতে পারো প্রসারণ। তাহলে শব্দ তরঙ্গটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যেহেতু সামনে এগিয়ে যায়, তাহলে এটা অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের মাধ্যমে শব্দ সৃষ্টি করে আমরা সেটাকে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তো এই শব্দ সৃষ্টি হওয়ার পরে সব শব্দই কিন্তু আমরা শুনতে পাই না। কম্পাঙ্ক বিষয়ে একটা কথা আমি তোমাদের বলেছিলাম, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে শব্দের কম্পাঙ্ক বলা হয়। তো কম্পাঙ্ককে এর দ্বারা প্রকাশ করা হয়, এর একক ছিল হার্জ। মনে করার চেষ্টা করো তোমরা। তাহলে এই কম্পাঙ্কের একক হার্জ। তো প্রতি সেকেন্ডে যদি 1 থেকে 20টা কম্পন হয়, তাহলে যে শব্দ সৃষ্টি হয় ওই শব্দটা আমরা শুনতে পাই না। আবার প্রতি সেকেন্ডে যদি 20,000 থেকে বেশি শব্দ সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়,
সেই কম্পন বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাই না। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, স্যার 20 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থেকে 20,000 হার্জ বিশিষ্ট কম্পাঙ্কের যে একটা শব্দের রেঞ্জ অর্থাৎ পাল্লা রয়েছে, এই পাল্লার শব্দ কি তাহলে আমরা শুনতে পাই? হ্যাঁ, ঠিক ভেবেছ। আমরা শব্দের কম্পাঙ্ক যদি 1 থেকে 20 হার্জ হয় তবে সে শব্দ আমরা শুনতে পাই না। এই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে এখন আমাদের সেটাই জানার বিষয়। শব্দের কম্পাঙ্ক যদি 1 থেকে 20 হার্জ পর্যন্ত হয় তাহলে যে শব্দটি সৃষ্টি হয় সেই শব্দটাকে আমরা বলতে পারি শব্দের তরঙ্গ বিশিষ্ট কম্পাঙ্ক, অর্থাৎ শব্দের তরঙ্গ। তাহলে যে কম্পনটা আমরা পেলাম সেটা হলো শব্দের তরঙ্গ। এখন শব্দের কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ অর্থাৎ এরা আমাদের শ্রবণের অনুভূতি জাগায় না। আমরা জানি যে শব্দগুলো তাই যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। তো এই শব্দগুলো আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় না, তাহলে তাকে আমরা শব্দের তরঙ্গ বা শব্দ তরঙ্গ বলে। তাহলে এটাকে শব্দের তরঙ্গ বা শব্দ তরঙ্গ বলে। তো সেক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা শিখলাম যে শব্দের তরঙ্গ বিশিষ্ট কম্পাঙ্ক কি জিনিস। যদি প্রতি সেকেন্ডে 1 থেকে 20 হার্জ পর্যন্ত কম্পন হয় তাহলে আমরা তাকে শব্দের তরঙ্গ বিশিষ্ট কম্পাঙ্ক বলব, যেটা আমরা শুনতে পাই না। এখন আরেকটি কথা আছে, সেটা হলো যদি শব্দের কম্পাঙ্ক 20,000-এর চেয়ে বেশি হয় তাহলে সেটাও আমরা শুনতে পাই না। যদি শব্দের কম্পাঙ্ক 20,000-এর বেশি হয়, দেখো 20,000 হার্জ এর চেয়ে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে শব্দোত্তর অর্থাৎ শ্রবণের ঊর্ধ্বে শুনতে পাই না, শব্দোত্তর তরঙ্গ বিশিষ্ট কম্পাঙ্ক বলে। তো সেক্ষেত্রে শ্রবণোত্তর এটা হলো 20,000 হার্জের চেয়ে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে শ্রবণোত্তর কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ বলে, সেটাও আমরা শুনতে পাই না। এখন তোমাদের মাথায় যেটা এসছে সেটা হলো শ্রাব্যতার পাল্লা। শ্রাব্যতার পাল্লাটা কি? আমার প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জেনেছো 1 থেকে 20 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট যে শব্দটা সেটা আমরা শুনতে পাই না, এবং 20,000 হার্জের চেয়ে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটাও আমরা শুনতে পাই না। তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে শ্রাব্যতার পাল্লা বলে। তো শ্রাব্যতার পাল্লাটা নিশ্চয়ই তোমরা বুঝেছ যে 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা শ্রাব্যতার পাল্লা বলব। তাহলে শ্রাব্যতার পাল্লা সম্বন্ধে তোমাদের
ধারণা আসছে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ তরঙ্গটা একটা যান্ত্রিক তরঙ্গ এবং এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা শিখেছি। এখন আমরা শিখব এর বৈশিষ্ট্য। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি সবগুলো বৈশিষ্ট্য এখানে লিখে দেব, তোমরা খুব সুন্দরভাবে সেটা খাতায় লিখে নেবে। তাহলে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তোমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিয়েছি। তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে এবং খাতা তুলে নিতে পারবে। 1 নম্বরে বলেছি, শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ যা সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। হ্যাঁ, শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ যে কোনো যন্ত্রের দ্বারা এটা সৃষ্টি হয়। তাহলে এটা একটা যান্ত্রিক তরঙ্গ এবং এর চলাচলের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে এটা বুঝতে পেরেছ। এখন দেখো 2 নম্বরে, এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, সংকোচন প্রসারণের ফলে সৃষ্টি হয়, এটা দেখিয়েছি চিত্রের মাধ্যমে। শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। মাধ্যম যদি বায়বীয় হয় তাহলে শব্দ তরঙ্গের বেগ যতটা কঠিন হলে তার চেয়ে বেশি, তরল হলে মধ্যম। তাহলে শব্দ সবচেয়ে বেশি দ্রুত চলে কঠিন মাধ্যমে, তার চেয়ে কম চলে তরল মাধ্যমে এবং সবচেয়ে কম চলে বায়বীয় মাধ্যমে বা বায়ু মাধ্যমে। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমতুল্য। তরঙ্গের বিস্তার দেখিয়েছিলাম এ, অ্যাম্পলিটিউড বিস্তার এ স্কোয়ার, তীব্রতা লেভেল আমরা পড়েছিলাম, শব্দের তীব্রতার একক ডেসিবেল। তো এখানে শব্দের তীব্রতাটা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। 5 নম্বরে আছে, শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন সম্ভব। প্রতিফলন অর্থাৎ শব্দ এখান থেকে সৃষ্টি হয়ে যাওয়ার সময় দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাকে শব্দের প্রতিফলন বলা হয়। এই বিষয়ে আমি একটু পর হয়তো আমাদের আরও আলোচনায় আনব। তাহলে দেখো, শব্দ তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, অর্থাৎ কিছু শব্দ মাধ্যম ভেদ করে চলেও যেতে পারে, এবং উপরিপাতন সম্ভব, অর্থাৎ তরঙ্গ একটা আসছে আবার একটা আসছে, দুইটা এক জায়গায় যদি আপতিত হয় তাহলে যেটা হয় সেটার নাম হলো উপরিপাতন। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা আর্দ্রতার উপর নির্ভরশীল। এই বিষয়ে তোমাদের আমি একটু কথা বলি। শব্দ যখন বায়বীয় মাধ্যম দিয়ে যাওয়া আসা করে তখন ওই মাধ্যমের তাপমাত্রা যদি বেশি হয়, অর্থাৎ শব্দের বেগও বেড়ে যাবে। যেমন যদি মাধ্যমে শব্দের বায়ুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ বেড়ে যায় 0.6 গুণ, 0.6 মিটার পার সেকেন্ড শব্দের বেগ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি মাধ্যমে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। এবার আসি আর্দ্রতা। আর্দ্রতার বিষয়টা অনেকেই জানো, যারা জানো না তারা একটু মনোযোগ সহকারে শোনো। আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে। এখন দেখো, এই মুহূর্তে চলছে আমাদের অক্টোবর মাস। এখন না শীত না গরম, হয়তো দিনের বেলা খুব গরম পড়ে, রাত্রে ভোরের দিকে আবার শীত পড়ে। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, এখন ঋতু পরিবর্তনের সময়। তোমরা সকলে সতর্ক থাকবে, যেহেতু বিশ্বে করোনা মহামারী আমাদের আক্রমণ করেছে। শুনেছি তাপমাত্রা কমতে থাকলে এর প্রকট আকার ধারণ করতে পারে। তো সেই হিসেবে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলছিলাম, জলীয় বাষ্প যদি বেশি হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলেও শব্দের তীব্রতা মানে শব্দের বেগ বেড়ে যায়। সেক্ষেত্রে শুষ্ক বায়ুতে, অর্থাৎ শীতকালে যখন জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম, শুষ্ক বায়ু, ঠোঁট ফেটে যায়, হাত গা ফেটে যায়, তো তখন শব্দের বেগ যতটা, তার চেয়ে বর্ষাকালে যেখানে শব্দের যেখানে আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই সময়ে শব্দের বেগ বেশি থাকে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ছিল হলো শব্দ তরঙ্গ ও এর বৈশিষ্ট্য। আমরা শব্দ তরঙ্গ ও এর বৈশিষ্ট্য পর্যন্ত খুব ভালো মতো দেখলাম। এখন আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো শব্দের প্রতিধ্বনি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, শব্দের প্রতিধ্বনির বিষয়টা আমি তোমাদেরকে এখন একটু দেখাবো। নিশ্চয়ই এতক্ষণে তোমরা সবাই লিখে নিয়েছো। তাহলে
এটা খুব ভালো করে আত্মস্থ করে ফেলবে, যাতে তোমাদের সৃজনশীলে যদি খ নম্বরে আসে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য খুব ভালো মতো তোমরা লিখতে পারবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, চলে যাচ্ছি পরবর্তী টপিকসে, শব্দের প্রতিধ্বনি। তাহলে দেখো, শব্দের প্রতিধ্বনিটা আমি একটু আলোচনা করি। একটু আগে বলেছিলাম শব্দের প্রতিফলন হয়, শব্দের প্রতিফলন হয়। এখন সেই বিষয়টা আমি একটু তোমাদের বলবো। শব্দ এটা একটা দেওয়াল, এইখান থেকে শব্দ উৎপন্ন করলাম, সোর্স। শব্দ উৎপন্ন করার পরে শব্দটা এখানে আসলো, দেয়ালে বাধা পেয়ে আবার পুনরায় ফেরত আসলো। এখন এটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা শব্দটার একটা পুনরাবৃত্তি শুনতে পাবো। অর্থাৎ নতুন যে শব্দটা আমরা আবার পেলাম, এই এখানে যে সৃষ্টি হয়েছিল সেইটারই একটা নতুন রূপ আমরা কিছুক্ষণের মধ্যে পেয়েছি। তাহলে শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় সেই দ্বিতীয় মাধ্যমে বাধা হয়ে যদি পুনরায় প্রথম মাধ্যমে ফেরত আসে, তাহলে শব্দের পুনরাবৃত্তি হয়। শব্দের এই পুনরাবৃত্তিকে শব্দের প্রতিধ্বনি বলে। প্রতিধ্বনি হলো শব্দের প্রতিফলনের ফল। যেহেতু শব্দটা প্রতিফলিত হয়ে ফেরত আসছে, তাহলে আমরা তাকে বলতে পারি প্রতিধ্বনি। অর্থাৎ শব্দ যদি দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফেরত আসে, তার একটি অনুরূপ বা প্রতিরূপ শব্দ শোনা যায়, তাহলে এই দ্বিতীয় অনুরূপ বা প্রতিরূপ শব্দকে আমরা শব্দের প্রতিধ্বনি বলবো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, কথা থাকতে পারে তোমাদের মধ্যে যে স্যার, আমি শব্দ করলাম, কতক্ষণের মধ্যে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো? এইখানে শব্দের প্রতিধ্বনি ও এর ব্যবহারে সেই বিষয়টা আমাদের আলোচনা আছে। আমি বলেছি এখান থেকে একটু দূরত্ব কত, ডি। তো ও একবার ডি যাবে শব্দটা, আবার ডি দূরত্ব ফেরত আসবে, তাহলে মোট দূরত্ব কত বলো? মোট দূরত্ব সমান 2d। এখন মনে করার চেষ্টা করো যে শব্দটা আমাদের কানে আসলো, একটা শব্দ, সেটা শোনার কতক্ষণ পর্যন্ত আমাদের মস্তিষ্কে ওই শব্দের রেশটা থেকে যায়? শব্দ শোনার এস হলো সময়, সেকেন্ড। তো একে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, সময় টি। শব্দ সৃষ্টি হলো, কানে শুনলাম, তার 1 সেকেন্ডের 10/1 সময় আমাদের মস্তিষ্কে ওটা থেকে যায়। তাহলে 1/10 সেকেন্ড, সুতরাং 0.1 সেকেন্ড। শব্দটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। এখন সময় হলো 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের পরে যদি প্রতিধ্বনিটা ফেরত আসে, পরে যদি ওই অনুরূপ শব্দটা ফেরত আসে, তাহলে সেটাকে আমরা দ্বিতীয়বার শুনি। ওই দ্বিতীয়বার শোনার শব্দটাই হলো প্রথম সৃষ্টির শব্দের প্রতিধ্বনি। তাহলে শর্ত কি? শর্ত হলো শব্দ উৎপন্ন এবং প্রতিধ্বনি আসার মধ্যবর্তী সময় কমপক্ষে 0.1 সেকেন্ড হতে হবে, নইলে আমরা দ্বিতীয় শব্দটি শুনতে পাবো না। তাহলে প্রথম শর্তে আমরা আসলাম যে 0.1 সেকেন্ড পরে প্রতিফলন হয়ে আসতে হবে, তাহলে আমরা শুনতে পাবো। দ্বিতীয় কথা, এই যে দূরত্ব, এই দূরত্বটা কত হবে? শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ আমি তোমাদের একটু বলি। বায়ুতে শব্দের বেগ কত আগে জানতে হবে। শব্দের বেগ দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ তোমাদের বইয়ে দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে শব্দ 330 মিটার যায়। তাহলে 0.1 সেকেন্ডে শব্দ যাবে 33 মিটার। শব্দ 0.1 সেকেন্ডে কত মিটার যাবে? 33 মিটার। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলি, 0.1 সেকেন্ডে শব্দ যদি 33 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দূরত্বটা কমপক্ষে 33 মিটার হতে হবে একবার গিয়ে এবং এসে। 33 মিটার হতে হলে দূরত্ব যেহেতু 2d সমান 33, সুতরাং 2d সমান যদি 33 হয়, d সমান কত হবে? 33/2 সমান 16.5 মিটার। অর্থাৎ ন্যূনতম দূরত্ব 16.5 মিটার হলে
আমরা সেই প্রতিধ্বনিটা শুনতে পাবো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শব্দের বেগ একটি সুষম বেগের উদাহরণ। শব্দের বেগ ভি সমান কি হবে তাহলে? বেগ কাকে বলে আমরা জানি, বেগ হলো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। একক সময়ে, সময়টা নিচে যে দূরত্ব এস, তাহলে আমরা এটাকে ডি বলতে পারি। এখানে যেহেতু দূরত্ব ডি দিয়েছি, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। তাহলে ভি সমান ডি বাই টি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং ডি সমান ভিটি। ডি সমান ভিটি। এই ডিটাকে যদি কেউ বলে স্যার আমরা এখানে এস দিয়ে করব, তাহলে এস সমান ভিটি। এটা হলো সুষম বেগের উদাহরণ, শব্দের বেগ। তো আমাদের এই সূত্রের সাহায্যে আমরা এই দূরত্বটা নির্ণয় করতে পারবো, এবং এই দূরত্বটা নির্ণয় করতে পারলে প্রতিধ্বনি শোনা সম্ভব নাকি সম্ভব নয় সেটাও করতে পারবো। এবং আমাদের বলা আছে দুইটা শর্ত ছিল, একটা হলো সময়, 0.1 সেকেন্ডের মধ্যে ফেরত আসলে আমরা 0.1 সেকেন্ড পরে ফেরত আসলে আমরা শুনবো প্রতিধ্বনি, ওর মধ্যে আসলে শুনবো না। তার দুইটা শর্ত, একটা হলো সময় 0.1 সেকেন্ড, আর একটা হলো 16.5 মিটার কমপক্ষে দেয়ালের দূরত্ব বা বাধাদানকারী কোনো মাধ্যমের দূরত্ব হতে হবে। তো সেক্ষেত্রে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই, যদি একটা কূপের গভীরতা, আগের যুগে গভীর কূপ ছিল, সেই কূপের থেকে বালতি দিয়ে পানি তুলতে হতো, এখন সেই কূপের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি আসবে, এটা একবার ডি আবারও ডি, অর্থাৎ 2D। তাহলে 2D সমান ভিটি। সুতরাং আমি এখানে ডি সমান কি লিখতে পারি বলতো? ডি সমান লিখতে পারি ভিটি বাই 2। তো এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো কোনো কূপের গভীরতা বা সমুদ্রের গভীরতা। সুতরাং 2D সমান যদি ভিটি হয়, তাহলে ডি সমান ভিটি বাই 2। এই সমীকরণের সাহায্যে আমরা প্রতিধ্বনির সাহায্যে এই সমীকরণ ব্যবহার করে আমরা কূপের গভীরতা নির্ণয় করতে পারবো। কূপের গভীরতা, সমুদ্রের গভীরতা, এগুলো আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, প্রতিধ্বনি ব্যবহার করে আমরা এটা নির্ণয় করতে পারতেছি। দেয়ালের দূরত্ব, নদীর প্রস্থ, পাহাড়ের দূরত্ব, এগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, শুধুমাত্র যদি আমরা এই বিষয়টা জানি যে আমাদের সূত্র গেল এটা ডি সমান ভিটি বাই 2। এটা ডি, এটা সোর্স, তাহলে বাধা পেল, ফেরত আসলো। এইভাবে আমরা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি। দেখো, যদি এটা একটা কূপ হয়, তাহলে কূপের ভিতরে পানি আছে, তাহলে এইখান থেকে শব্দ আসলো ডি, আবার চলে গেল ডি, সেক্ষেত্রে এটাকে তুমি হাইট বলতে পারো, এইচ। যদি এটা বলো, তখন তোমার এই সূত্রটা নিশ্চয়ই এইচ সমান কি হয়ে যাবে বলো তো? ভিটি বাই 2। তাহলে কূপের গভীরতা নির্ণয় করতে পারলে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে বিষয়গুলো ছিল শব্দ তরঙ্গ ও এর বৈশিষ্ট্য, শব্দের প্রতিধ্বনি ও এর ব্যবহার, সকল বিষয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আশা করি এ বিষয়ে আর একটু বাড়িতে পড়াশোনা করলে তোমরা খুব ভালো মতো পারবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সৎ গুণাবলী অর্জন করার চেষ্টা করবে। সর্বদা নিজেকে সবচেয়ে প্রতিষ্ঠিত করার স্পৃহা নিয়ে এগিয়ে যাবে, দেখবে সাফল্য তোমাদের ধরা দেবে। তো তোমাদের সকলের শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।